রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সেই সাথে আমরাও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমরা আবারও শুরু করছি আজকের মতো। তা আজকে আমরা যেটা দেখব সেটা হলো যে আমাদের ষষ্ঠ অধ্যায়ের দল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র, যেটা আমরা গত ক্লাসেও আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করছি। আর তোমরা অনলাইন ক্লাসগুলো দেখবা, খেয়াল করবা বাসায়, তাহলে বিষয়গুলো একটু ক্লিয়ার হবা। তা ঠিক আছে, আজকে আমরা দেখব যে দল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র। আচ্ছা, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় যেগুলো আছে সেগুলো এখানেই তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা যে এগুলো হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। আচ্ছা, প্রথমত আমরা দেখব যে আলোচ্য বিষয়ের প্রথম যেটা আছে সেটা হলো যে কি কৃষি উন্নয়ন। তাহলে কৃষি উন্নয়নটা কি সেটা আমরা দেখব। যে বাংলাদেশ, আমরা সবাই জানি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই না? কৃষি উন্নয়নের সাথে কিন্তু এই দেশের সার্বিক উন্নয়নটা কিন্তু কি উন্নয়নটা নির্ভরশীল। তাইলে এটা কৃষি উন্নয়ন পাশাপাশি আমরা একটু খেয়াল করি, সেটা হলো যে বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু কৃষির ওপর কৃষি নির্ভরশীল। আমাদের কৃষিক্ষেত্রে কিন্তু নানাবিধ সমস্যা কিন্তু রয়ে গেছে, এখনও যে সমস্যা নেই সেটা কিন্তু না। তাইলে এই সমস্যাগুলো যদি আমরা দূর করতে পারি তাইলে এই কৃষি উন্নয়নের সাথে সাথে কী হবে, আমাদের পাশাপাশি জাতীয় উন্নয়নটাও কিন্তু ত্বরান্বিত করবে বলে আমরা মনে করি। আচ্ছা, পাশাপাশি আমরা একটু দেখি, সেটা হলো যে কৃষি উন্নয়নের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেগুলো যদি সরকারিভাবে এবং বেসরকারিভাবে যদি এই সমস্যাগুলো সমাধান করা হয়ে থাকে তাইলে কৃষি উন্নয়নটা আরও বেশি ত্বরান্বিত হবে এবং অগ্রণী ভূমিকা পালন করার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করি। তাহলে এক্ষেত্রে আমরা যদি দল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্রে যদি আমরা সাহায্য এবং পাশাপাশি তাদের সহযোগিতায় নিয়ে থাকি তাহলে কিন্তু কৃষি উন্নয়নটা আরও বেশি সহায়ক ভূমিকা পালন করে থাকবে। আচ্ছা, এটা আমরা দেখলাম যে কৃষি উন্নয়ন। এর পরবর্তীতে যেটা দেখব সেটা হলো যে কি নিরক্ষরতা ও অজ্ঞতা। আচ্ছা, নিরক্ষরতা ও অজ্ঞতা। বাংলাদেশে কিন্তু জনসংখ্যা, আমাদের দেশের জনসংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে চলেছে, যেটা আমরা সবাই জানি যে আমাদের যতগুলো সমস্যা আছে তার ভিতরে কি জনসংখ্যা সমস্যাটা হলো অন্যতম। তাইলে যখনই আমরা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখনই কি আমাদের নিরক্ষরতা অজ্ঞতা বৃদ্ধি পেতেই চলেছে এবং এটা একটা সমস্যা, বড় আকারের সমস্যা হিসেবে চিহ্নিত হচ্ছে। তাহলে এই সমস্যাগুলো যদি আমরা দূর করার জন্য যদি চেষ্টা করে থাকি তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে বয়স্ক শিক্ষা কার্যক্রম এবং সামাজিক শিক্ষা যে সমস্ত আছে সেগুলো যদি আমরা পালন করে থাকি, এগুলো যদি ব্যবহার করে থাকি তাইলে আমাদের নিরক্ষরতা এবং অজ্ঞতা দূর করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে থাকবে। কী জন্য? যে আমাদের সমাজে কিন্তু বয়স্ক এবং মধ্যবিত্ত মানুষ আছে, তাই না? তাদের ভিতরে যে নিরক্ষরতা যে অজ্ঞতাগুলো রয়েছে এই শিক্ষার মধ্য দিয়ে কিন্তু এগুলো দূর করা সম্ভব। তাইলে কি দল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র এগুলা প্রয়োগ করলে এগুলা সমস্যা দূর করা সম্ভব হবে বলে মনে করা যায়। আচ্ছা, এটা গেল আমাদের নিরক্ষরতা ও অজ্ঞতা। এর পরবর্তীতে যেটা দেখব সেটা হলো যে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে থাকে। সেটা হলো কি পরিবার পরিকল্পনা ফলে কি হচ্ছে যে আমাদের দেশে জনসংখ্যা কিন্তু আগে যেভাবে বৃদ্ধি পেত সেটা কিন্তু কিছুটা হলেও রোধ করা সম্ভব হয়েছে। কী জন্য? তাদের বিভিন্ন কার্যক্রম পদ্ধতির মধ্য দিয়ে এটা জনগণকে তারা সচেতনমুখী করে তোলে যে জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির ফলে যে কুফলগুলো আছে সেগুলো তারা সাধারণ মানুষকে জানাইতে পারে এবং তারা পাশাপাশি আরেকটা জিনিস কি জানায়, সেটা হলো যে কি ছোট পরিবারের উপকারিতা কী, ছোট পরিবারের সুফল কী। তাহলে এটার ফলে কি হচ্ছে যে জনসংখ্যা পরিবার পরিকল্পনার মধ্যে দিয়ে কিছুটা হলেও মানুষ সচেতন হচ্ছে এবং জনসংখ্যা রোধে সহায়ক ভূমিকা হিসেবে তারা পালন করে চলছে। এটা গেল পরিবার পরিকল্পনা। এর পরবর্তীতে কী আছে? বেকারত্ব দূরীকরণ। আমাদের দেশের কিন্তু জনসংখ্যার 1/3 মানুষই কিন্তু বেকার। এটা বিভিন্ন ধরনের বেকার। আবার আমরা একটু খেয়াল করি, সেটা হলো যে কি
এই বেকারত্বটা আবার দেখো যে আমরা মাঝে মাঝে খেয়াল একটা জিনিস লক্ষ্য করি যে মৌসুমি বেকারত্ব কিন্তু কয়েকটা ভাগ আছে, যেমন মৌসুমি বেকার কিন্তু আছে। এই মৌসুমি বেকারটা আবার কেমন তোমরা একটু খেয়াল করো, সেটা হলো যে মৌসুমি বেকারটা আমাদের দেশে যেমন কিছু কিছু শিল্প আছে, যেমন চিনি শিল্প যেটা আছে সেটা হলো যে কি এটা তোমার সিজনাল একটা সময় এই কলকারখানাগুলো চলে থাকে। এর ফলে কি হচ্ছে যে এটা 4 মাস অথবা 6 মাস, যেমন আমাদের পার্শ্ববর্তী আমাদের কি দর্শনা কেরু মিল আছে, এটা একটা নির্দিষ্ট সময় চলতে থাকে। এর ফলে কি হচ্ছে যে অন্য সময়গুলো এই যারা কাজ করে তারা কিন্তু বেকার হয়ে পড়ে। তাহলে এই ধরনের বেকারত্ব কিন্তু আমাদের দেশে মৌসুমি বেকারও আছে, পাশাপাশি আর অন্যান্য বেকার আছে। তাইলে আমরা দল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্রের মধ্য দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের বেকারত্ব দূর করতে পারি। এর ফলে বেকারত্ব দূর করার ক্ষেত্রে সহায়ক পালন করে থাকবে, এবং বেকারত্ব দূর হইলে কী হবে, আমাদের পরিবারেও সমস্যাগুলো লাঘব হবে, পাশাপাশি সামাজিক সমস্যাও আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, এর পরবর্তীতে কী আছে, নারী কল্যাণ। আচ্ছা, নারী কল্যাণ, বর্তমানে আমাদের জনসংখ্যার অর্ধেকই কিন্তু নারী, তাই না? তাহলে নারী, এর ফলে নারীরা কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে। এবং পাশাপাশি একটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হলো যে আমাদের দেশের পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারীরা কিন্তু বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন, বঞ্চনার শিকার হয়। এর ফলে কি হচ্ছে যে আমরা যখন নারীরা এই জাতীয় সমস্যার শিকার হচ্ছে, তখন তারা বিভিন্নভাবে তারা ঝরে পড়ে যাচ্ছে। এবং পাশাপাশি কি হচ্ছে যে আমরা একটু খেয়াল করি যে নারী কল্যাণের ফলে আমাদের দেশে নারীরা কিন্তু কি যে জাতীয় উন্নয়নের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য এটা আমরা খেয়াল করি যে নারীরা কি বর্তমানে কিন্তু এখন তারা কিন্তু শুধুমাত্র যে ঘরেই বসে থাকে সেটা কিন্তু না, তারা কি গার্মেন্টস শিল্প থেকে শুরু করে কৃষিক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু নারীরা পুরুষের পাশাপাশি তারা কিন্তু কাজ করে চলেছে। ফলে কি হচ্ছে, আমাদের জাতীয় উন্নয়নে যে উন্নয়নটা কিন্তু তারা ত্বরান্বিত করছে, এবং অর্থনৈতিকভাবে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি। তাহলে আমরা এটা দেখলাম নারী কল্যাণ। এর পরবর্তীতে কি আছে যে যুব কল্যাণ। আমাদের দেশে কিন্তু যুবকের সংখ্যা কিন্তু একেবারে যে কম সেটা কিন্তু না, যুবকের সংখ্যা কিন্তু আছে, বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি কি হচ্ছে, যুবকরা যখন তাদের সঠিকটা যখন আমরা না পাচ্ছে, তাদের ভিতরে কিন্তু এক ধরনের অসন্তোষ দেখা দিচ্ছে। এই অসন্তোষের ফলেই কিন্তু তারা তখন কি হচ্ছে যে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধের সাথে কিন্তু জড়িয়ে পড়ছে। আমরা কিন্তু একটা প্রবাদ বাক্যে কিন্তু একটা কথা আছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যখন মানুষ অলস থাকবে, বসে থাকবে, বেকার থাকবে, তখন বিভিন্ন রকমের তারা অন্যায় অপকর্মের সাথে জড়িত পড়বে। ফলে কি হবে, পারিবারিক অশান্তি, বিশৃঙ্খলা দেখা দেবে, এবং এটা সমাজেও ছড়িয়ে যাবে, ফলে সমাজেও কিন্তু বিশৃঙ্খলা দেখা দেবে। এটা গেল যুব কল্যাণ। এর পরবর্তীতে কি আছে, পরিবার কল্যাণ। পরিবার হলো যে সমাজের প্রাথমিক একটা দল। পরিবার হলো সমাজের একটা প্রাথমিক দল, যেটা আমরা খেয়াল করলে দেখতে পাবো যে পরিবার কল্যাণ আমাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে কিন্তু কি আমাদের পরিবার কল্যাণটা অনেক সময় ব্যাহত হয়। এটার ফলে কি হচ্ছে যে পরিবারে শিশু আছে, প্রসূতি মা আছে, তারা পুষ্টিগত কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হয়। এক্ষেত্রে আমাদের আমাদের দল সমাজকর্ম প্রয়োগ ক্ষেত্রের মধ্য দিয়ে কিন্তু আমরা এই সমস্যাকে সমাধান করতে পারবো। আচ্ছা, এর পরবর্তীতে কি আছে, শ্রম কল্যাণ। আমাদের দেশে কিন্তু শ্রমিক এবং মালিকদের ভিতরে কিন্তু একটা অসন্তোষ রয়ে গেছে। যেমন পোশাক শিল্পের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করলে দেখতে পাই যে মাঝেই কিন্তু কি রাস্তা অবরোধ হয়, কি শ্রমিকরা কিন্তু তাদের ন্যায্য পাওনা যখন না পায়, তখন এই অবরোধগুলো তারা শুরু করে। এটার ফলে কি হচ্ছে যে শ্রমিক এবং মালিকের ভিতরে কিন্তু একটা অসন্তোষ দেখা দিচ্ছে। এক্ষেত্রে আমাদের দল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্রটা তাদের এই শ্রমিকদের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারে। ফলে কি হচ্ছে যে আবার কল্যাণকর ভূমিকা পালন করছে। আচ্ছা, এটা গেল শ্রম কল্যাণ। এর পরবর্তীতে কি আছে, শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কিন্তু আমরা যারা আছি, এরা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে কিন্তু এই পরিবেশটা কখনো বিঘ্নিত হয় না।
শিক্ষার্থীরা ক্লাসে আসছে কিনা, যেমন তোমরাই ক্লাসে আসছো কিনা এই বিষয়টা আমরা তোমাদেরকে অবজারভেশনে রাখবো এবং খেয়াল করব। পাশাপাশি তোমাদেরকে আরেকটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে তোমরা পরীক্ষার সময় কোনো অসৎ উপায় অবলম্বন করবা না। তোমাদের ভিতরে নিজের মেধা বা নিজের যোগ্যতা অনুযায়ী তোমরা তোমাদের যেটা আছে তোমাদের নিজেদের ভিতরে সেটাই তোমরা খাতায় লিখবা, কোনো অসৎ উপায় অবলম্বন করবে না। এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে সম্পদগুলো আছে এগুলো তোমরা কখনো বিনষ্ট করবে না। এটা হলো সর্বোপরি তোমরা পড়ালেখার একটা পরিবেশ গড়ে তুলবা এবং তোমাদের ভবিষ্যৎ এর মধ্য দিয়েই কিন্তু ভালো কিছু বয়ে উঠবে। আচ্ছা, এটা গেল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। এর পরবর্তীতে আছে কিশোর অপরাধ সংশোধন। কিশোর অপরাধ সংশোধন, কিশোর অপরাধ সংশোধন বলতে আমরা কি বুঝি, যেটা কিশোর যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যদি কোনো অপরাধের সাথে জড়িত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যখন তারা কোনো অপরাধ করে তাদেরকে আমরা সরাসরি শারীরিক শাস্তি না দিয়ে তাদেরকে সংশোধনের জন্য যে সুযোগটা দেওয়া হয় সেটা হলো সংশোধন, কিশোর অপরাধ সংশোধন কেন্দ্র। রিসেন্টলি আমরা একটা কিছুদিন আগে সপ্তাহখানি আগে আমরা একটা নিউজ মনে হয় সবাই দেখছি, কী জন্য যে এই যশোর আমাদের যশোরের পার্শ্ববর্তী যশোরে কিন্তু কিশোর অপরাধ কেন্দ্রে একটা সংঘর্ষ হয়েছিল, এটা ফলে কিন্তু 3 জন মারাও গেছে। তাহলে এখানে দেখো সংশোধন কেন্দ্রের ভিতরে কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। তা যাই হোক, এটা গেল কিশোর অপরাধ সংশোধন কেন্দ্র সংশোধন। তাহলে আমরা আজকে যেগুলো দেখলাম আমাদের আলোচ্য বিষয়গুলো সর্বোপরি আমরা দেখলাম, এগুলো গেলো আমাদের আলোচ্য বিষয়, দল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্রের আলোচ্য বিষয়। আচ্ছা, তাইলে তোমরা এগুলা বাসায় দেখবা, ভালো থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, সবাই সচেতন হবা, ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখাবে এই কামনায়। আল্লাহ হাফেজ।